সব কাজ যদি আসলে আপনার সিলেকশন বলেন বা একটু আগে যেটা বললাম যে বিপিএল যে 3 জন ডাইরেক্টর কাজ করেন, ধরেন যারা গভর্নিং বোর্ডে আছেন তারা শুধু কাজ করতেন তাহলে হতো। ওই 24 জন বা 25 জন ডাইরেক্টরই আমি দেখি যে ওই বিপিএলটা নিয়ে ফোকাস করেন। কিন্তু যার দরকার ছিল যে সিসিডিএম এর কাজ কি, আমার সিসিডিএম এর কাজ করা, যার ডেভেলপমেন্টের কাজ সেইটা, তো যারা যার যার কাজটা যদি করতো তাহলে হয়তো আমাদের ইমপ্রুভমেন্টটা হতো। কিন্তু আমাদের সব সময় আমরা ন্যাশনাল কেন্দ্রিক, যে ন্যাশনাল টিমের খেলা হচ্ছে সব ডাইরেক্টর এসে দেখবেন যে খেলা দেখছেন তারা, কিন্তু তাদের কিন্তু ওই কাজটা ছিল না ওনাদের। আপনি দেখেন ইন্ডিয়ার 2019-এ এবং 2023-এর সিলেক্টররা তারা টিম দেওয়ার পরে কিন্তু তারা টিমের সাথে যায়নি, বলছে না আমার কাজ শেষ, আমি আমার এখন ডোমেস্টিক ক্রিকেট আমি ফলো করব। কিন্তু আমাদের দেখেন যে যারাই সিলেক্টর হয়েছেন, এটা আসলে বোর্ড থেকে দেয় যে ওরা প্রত্যেকটা ট্যুর করছেন, কিন্তু তাদের কাজ কিন্তু, আমি আরেকটা উদাহরণ দিই আমার বিষয়, আপনার সেটা সিলেটে ছিল, তখন আমাদের টেস্ট টিমের জন্য ওপেনার খুঁজছিল এই 2 বছর আগে। তো যেহেতু আমি এখনো খেলছি, আমি স্বপ্ন দেখতেই পারি যে আমি আবার কামব্যাক করবো, ঠিক না? তো আমি সিলেক্টরের সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক, এখন কথাও বলছে যে আমার কয়েকটা ওপেনারের নাম বলতো এরকম, তো বললাম কয়েকটা, কিন্তু আমি তো বিশ্বাস করছি যে আমিও কামব্যাক করতে পারবো। তো আমি ফোন দিলাম যে, কারণ আমার মধ্যে এতটা কনফিডেন্স ছিল যে আমি কালকে রানই করবো, বুঝছেন? তো ওনাকে ফোন দিলাম সকালবেলায় 8টার সময় ফোন দিলাম যে ভাই কই, আমি চাইছি যে উনি যেন ফার্স্ট বল থেকে আমার খেলাটা দেখায়। বলে যে আমি তো চলে গেছি রে ঢাকায়, আমি চলে গেছি। তো আমি ওদিন 80 রান করছিলাম। তো আমার কাছে এতটা কনফিডেন্স ছিলাম যে আমি আজকে উনি থাকলে আমার ওনার সামনে আমি রান করবো, এবং উনি যেহেতু খুঁজছে, যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে, হোয়াই নট আমি আবার ফিরবো। এই জিনিসগুলো আমাদের প্রবলেম ছিল। আমার কাছে মনে হয় যে যার যার দায়িত্ব, আমরা ওই দায়িত্বগুলো ভালো মতন পালন করতে পারিনি। লাস্ট একই লোক যদি সব জায়গায় কাজ করে তাহলে আসলে ডিফিকাল্ট হয়ে যায়। আশরাফুল, একই লোক এবং অলমোস্ট একই বোর্ডই তো আসলে 12 বছর কাজ করেছে, তো সেইখানটাতে এখন যে পরিবর্তনের যে জায়গাটা তৈরি হয়েছে, সেইখানে কি আপনাকে দেখা যাওয়ার সম্ভাবনা আছে বোর্ডের পলিসি মেকিং লেভেলে? কথা হয়েছে, হ্যাঁ আমার সাথে কথা হয়েছে। তো যদি ওনারা মনে করেন, যেহেতু আমি ক্রিকেটটা একদম ছোটবেলা থেকে ফলো করছি এবং বাংলাদেশের একদম প্রথম থেকে আইসিসি লেভেল থেকেই যা হয়েছে সবকিছু আমার চোখের সামনে, তো অবশ্যই আমি চেষ্টা করব, যদি ওনারা আমার সাথে কথা হয়েছে, যদি মনে করেন, উপদেষ্টাদের সাথে কথা হয়েছে, স্পোর্টস মিনিস্টারের উপদেষ্টাদের সাথে কথা হয়েছে, তো যদি ওনারা মনে করেন ডেফিনেটলি আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। মানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কথা হয়েছে আপনার, তাই তো? ওনার প্রধান উপদেষ্টার সাথে আর কি, জি, স্পোর্টস মিনিস্টার। আচ্ছা আচ্ছা, তো আপনার সেই আগ্রহের জায়গাটা আছে এখানে? ডেফিনেটলি, অবশ্যই, কেন থাকবে না? যেহেতু আমি ক্রিকেটটা ফলো করি এবং আমি চাই যে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, যদি এরকম কোনো অপরচুনিটি থাকে। না হলেও আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি সবসময় আমার বেস্টটা দেওয়ার। তো অবশ্যই এরকম অপরচুনিটি আসলে তো অবশ্যই কাজ করার ইচ্ছা আছে। আসলে ক্রিকেটটা এখন যে জায়গাটাতে আছে, আমাদের তো আসলে অনেক কিছু চেঞ্জ করতে হবে সিস্টেমটা যদি আমরা দাঁড় করতে চাই। আমি যদি একটু ঘরোয়া ক্রিকেটের কথা বলি, যেহেতু আপনি ঘরোয়া ক্রিকেটটা এখনো খেলছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি লাস্ট খেলেছেন অনেক আগে, কিন্তু ঘরোয়া ক্রিকেট তো দেখছেনই। আমাদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট যেভাবে হয়, এর চেয়েও বেশি অ্যালার্মিং যেটা আমাদের যে নিচের লেভেলের ক্রিকেটটা, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, আমরা দেখেছি যে ম্যাচ ফিক্সিং, আম্পায়ারিং, এগুলো নিয়ে অনেক আলোচনা রয়েছে। ওই একটা গ্রুপের হাতে, একটা সিন্ডিকেটের হাতে যদি এভাবে বলি 50-60টা ক্লাব রয়েছে, এগুলা কি আসলে ভেঙে চুরে নতুন ভাবে ক্রিকেটটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটা মানে কতটা সম্ভব বা কতটা চ্যালেঞ্জিং হবে নতুন বোর্ড বা নতুন যারা বোর্ডে আসবে? যারাই আসবেন আমার তাদের কাছে একটাই দাবি থাকবে যে আসলে আমাদের যে ফার্স্ট ক্লাস ক্রিকেটার বলেন বা লিস্ট এ ক্রিকেটার আছেন, যেই সিজনটা হয় আমাদের যে 6টা মাস ক্রিকেটের সিজন, 6টা মাস যেন 220টা বা 240টা প্লেয়ার, আমি এলিট প্লেয়ারের কথা বলছি, নিচের লেভেল তো ডেফিনেটলি সেটাও দেখতে হবে। তো এলিট প্লেয়াররা যেন 6টা মাস ক্রিকেট খেলতে পারে। দেখেন, এটা আমি অনেক দিন ধরেই বলছি যে আমাদের কিন্তু যারা আমাদের যে 4টা বড় টুর্নামেন্ট হয়, এনসিএল, বিসিএল, ঢাকা প্রিমিয়ার লিগ, তারপর বিপিএল, যেগুলা হয়, এই 4টা টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে বেশি প্লেয়ার খেলে ঢাকা প্রিমিয়ার লিগে 240টা বা 220টা প্লেয়ার। ওরা কিন্তু 6 মাস ক্রিকেট খেলে না, ওরা কিন্তু দেখেন ওই যে ঢাকা প্রিমিয়ার লিগের সময় খেলে। তো আমাদের একটা টেস্ট নেশন হিসেবে আমার কাছে মনে হয় যে
এই যে আমি ইংল্যান্ডে এখন খেলছি, এখানে দেখেন একটা 70 ইয়ার্স এর লোকও কিন্তু খেলতে চাইলে খেলতে পারে, ওই অপশনটা আছে। তো ডেফিনেটলি আমি মনে করি যে অবাক লাগে যে আমাদের যে ডাইরেক্টর গুলো ছিলেন 12টা বছর, ওনারা এই যে আমি লাস্ট একটা এক্সপিরিয়েন্স আপনাকে বলি যে 2023 ওয়ার্ল্ড কাপে আমি যেহেতু টি স্পোর্টস এর হয়ে কাজ করেছিলাম, লাইসেন্স করেছিলাম, সেখানে ওনারা যায় এবং এক একটা গ্রাউন্ড দেখেন, আমি বলি যে 24 বছর ধরে ওনারা ট্যুর করছেন আর গ্রাউন্ড দেখে খালি বলছেন যে আমরা এরকম এরকম করব, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা করতে পারিনি। এটাই আমার দুঃখের বিষয়। না, এই যে কয়েকদিন আগে যে আমাদের এখন এই মুহূর্তে যে আমাদের এইচপি টিম আছে অস্ট্রেলিয়া ট্যুর করছে, সেখানেও বিসিবি থেকে একটা বিরাট বহর দিয়ে এরকম বিভিন্ন গ্রাউন্ড দেখে এসেছে। সেটাই, এভরি ইয়ার এটাই আমার অবাক লাগে। আমাদের একজন ডাইরেক্টর আছেন, উনি চাইলে আমি মনে করি যে লাস্ট 24 বছর ধরেই ক্রিকেট বোর্ডের সাথে আছেন একজন, উনি চাইলে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটটা অনেক ডেভেলপ করতে পারতেন। কেন করেননি আমি ঠিক জানি না, এইটা আমার খুব দুঃখ লাগে, কারণ ওনার ওই অ্যাবিলিটি ছিল, ওয়ার্ল্ড ওয়াইড ওনার সবার সাথে ভালো সম্পর্ক ছিল, উনি এবং একটা বড় পদ নিয়েও ছিলেন, এখনো আছেন। তো এই জায়গাটা আমার দুঃখ লাগে যে আসলে মাহবুব ভাই, আমি কি আপনি জানেন যে মাহবুব ভাই 24 বছর, হ্যাঁ উনি 24 বছর ধরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আছেন। কারণ আমার ফার্স্ট ট্যুর 2001-এ আমি যখন বাংলাদেশ টিমের সাথে গেলাম জিম্বাবুয়েতে, আমাদের ফার্স্ট অ্যাওয়ে ম্যানেজার ছিলেন, তারপরে এসে কিন্তু ক্রিকেট বোর্ডের সাথে জড়িত হলেন। তো উনি চাইলে আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেটটা অনেক ডেভেলপ করতে পারতেন ফ্যাসিলিটিস ওয়াইজ, কারণ ওনার সাথে ওয়ার্ল্ড ওয়াইড সব ক্রিকেট বোর্ডের সাথে ভালো সম্পর্ক, এবং তো সেই জায়গাটা করতে পারেনি। এটি আমার দুঃখ লাগে যে এত বছর থেকে ওনারা কোনো ডেভেলপ করতে পারেনি ফ্যাসিলিটিস ওয়াইজ। ক্রিকেট তো সেটা মানে এটা মাহবুবের কথা আপনি বললেন বলে আমি আর কি বলছি, যে ধরেন আমাদের কিছুদিন আগে আমাদের যে কিউরেটর ছিলেন টমি হেমিং, তিনি আসলে বেরিয়ে যাওয়ার সময় একটা ইন্টারভিউতে বলেছেন, বাংলাদেশ থেকে জন চুক্তির 1 বছর পরে, এই অল্প কিছুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা শ্রীলঙ্কান মাফিয়া গ্যাং আছে। এখন সেই শ্রীলঙ্কান মাফিয়া গ্যাং এর অন্তর্ভুক্ত তো হচ্ছে গিয়ে মাহবুব ভাইও আছে। তো এরকম মাফিয়া গ্যাং ক্রিকেট বোর্ডের অনেক জায়গাতে আছে বলেই তো আমাদেরকে মনে হয় তারা তাহলে আসলে সেই কাজটা করবে কিভাবে? আপনার কাছে কি এরকম মনে হয় না যে আসলে সত্যি সত্যি এরকম সিন্ডিকেট বা এরকম, আমি মানে খারাপ অর্থে বলছি না, মাফিয়া সত্যিকার অর্থেই বলছি না, কিন্তু যেহেতু টমি হেমিংস বলছেন ওই রকম অনেক কিছু আমাদের ক্রিকেট বোর্ডে আছে বলেই তারা আসলে কাজ করেন না সেই অর্থে, সেটাই, এটাই দুঃখ লাগে যে আসলে ফার্স্ট অফ অল তো আমাদের ক্রিকেটটা ডেভেলপ করার জন্য যেহেতু ওনাদের হাতে এই অপশনটা ছিল, ওনারা করেনি, এটাই দুঃখজনক। আমাদের ক্রিকেটটা আরো ডেভেলপ করা উচিত ছিল ফ্যাসিলিটিস ওয়াইজ। আপনার পারফরমেন্স দেখেন, অনেকে বলে যে আমরা একটা ট্রফি পাইনি, ট্রফি আপনি এত ইজি না, এই ফ্যাসিলিটিস আপনি যদি একটা ট্রফি পেয়ে যান তাহলে তো ওনারা সারা জীবন এইভাবেই চলতো। আমার কাছে যেটা মনে হয়েছে যে ট্রফি আসলে আমরা আমি মনে করি না যে আসলে এখনই আমরা এই সুযোগ সুবিধাতে ট্রফি নিয়ে আসাটা ঠিক হতো। আপনি শ্রীলঙ্কায় তো আপনি গিয়েছেন, দেখেন একটা রাস্তার মধ্যে তাদের 10-12টা গ্রাউন্ড। সেই 2000 সালে আমরা যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম, আন্ডার-12 এর ছেলেরা 2 দিনের ম্যাচ খেলছে। তো আপনি একটা ছোটবেলা থেকেই তারা কিন্তু কিভাবে লঙ্গার ভার্সন ম্যাচ খেলতে হয় সেই জিনিসগুলো তারা শিখে আসছে। আমাদের এটা কি ওনারা দেখে না? ডেফিনেটলি দেখে কিন্তু ওনাদের ওই করার ইচ্ছাটা মনে হয় ছিল না, জাস্ট পোস্টটা নিয়ে বসেছিল। আমার কাছে মনে হয় প্রত্যেকটা ডাইরেক্টর যারা ছিলেন ওনারা জাস্ট তাদের পজিশনটা নিয়ে বসেছিলেন, কোনো ডেভেলপ করার কোনো চিন্তা ছিল না, ইনস্ট্যান্ট রেজাল্টটা চেয়েছেন যে ন্যাশনাল টিম কেন্দ্রিক। তো এই জায়গা থেকে ডেফিনেটলি আমি মনে করি যে আপনি যেটা বললেন যে আমাদের লাস্ট 10-12 বছর ধরে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটটা একদমই আসলে ধ্বংস করে দিয়েছেন। কারণ আমি কিন্তু বড় হয়েছি কোয়ালিফাইং খেলে, আমি 12 এর একটা ছেলে ছিলাম, অঙ্কুর ক্রিকেটার্স এর নামে একটা টিম দিয়েছেন ওয়াইট স্যার, কোয়ালিফাইং 3টা ম্যাচ খেলেছিলাম। আমার থেকে প্রায় 15-20 বছর বড় একটা বলারকে আমি ফ্লিক করে একটা 4 মেরেছিলাম। জালাল স্যার ওই শটটা দেখে বলছিল যে এটা তো গাভাস্কারের মতন। এই যে কমেন্টসটা আমি শুনেছিলাম, আমার কিন্তু আলাদা একটা প্লেয়ার হওয়ার উৎসাহ দিয়েছেন। তো এই জিনিসগুলা কিন্তু আমি মনে করি যে ধ্বংস করে দিয়েছেন। কোয়ালিফাইং তো এখন নাই, 2টা টিম কোয়ালিফাইংটা থাকবে কিভাবে? কোয়ালিফাই করার জন্য এখানে ফি হচ্ছে গিয়ে 5 লাখ টাকা। সো ওই সব টিমের বাজেটই তো সারা বছরে 5 লাখ টাকা নাই একটা একাডেমির, একটা ছোট্ট একটা টিমের, তাই না? এই জিনিসগুলো ধ্বংস করে দিয়েছে। এবং সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন, এমনকি প্রিমিয়ার ডিভিশনও মাঝখানে খুবই লাস্ট 2-3 বছর আমি বলবো যে মিঠু ভাই আসার পরে আম্পায়ারিংটা অনেক ডেভেলপ হয়েছে। তার আগে যার ওনার জায়গায় যে লোকটা ছিলেন একদমই খুব বাজে কাজ করতেন প্রিমিয়ার ডিভিশন, আপনারাও মিডিয়াও বলেছেন। তো
তো সেই কারণে আমার মনে হয় যে প্রিমিয়ার ডিভিশনটা একটু ভালো হয়েছে, কিন্তু নিচের লেভেল গুলাতে খুবই একদম 11টার মধ্যে খেলা শেষ হয়ে যেতেন। কারণ আমাদেরই ওয়াইস স্যারের একটা স্টুডেন্ট, সে প্রতিবাদ করেছেন 4 বলে কিন্তু 94 রান দিয়েছিলেন, যে এতটাই। তো এই জায়গায় আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলা তো আসলে ওনারা চেয়েছেন যে জিনিসগুলা, যে তারা যেন আর কখনো না হারে, যেন তারা সব সময় যেন বোর্ডে থাকেন, যেই সব জিনিসগুলো চিন্তা করেছেন ক্রিকেটের জন্য ডেভেলপ হয়নি, ক্রিকেটটা ধ্বংস করেছেন। বরং তারা ক্ষমতায় কিভাবে থাকা যায়, কিভাবে ক্লাবগুলোর মালিকানা নেওয়া যায়, কাউন্সিলরশিপ নেওয়া যায়, এবং সেই ক্ষেত্রে যেন ক্ষমতার রাস্তাটা যেন তাদের পাকাপোক্ত হয়, তাদের মূল চিন্তার জায়গাটা সেটাই ছিল। রাইট। আশাফুল, আরেকটা জিনিস আমাকে একটু বলেন তো, যে ক্রিকেটের জন্য তো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে গিয়ে উইকেট। আমি সারা দেশের উইকেট নিয়ে তো অনেক কথা বলা যায়, অনেক রকম বলা যায়, সেইটা আপনি এইজ লেভেলের থেকে শুরু করে আন্ডার 14, 16 থেকে শুরু করে বিভিন্ন জেলা ক্রিকেট সবই বলা যায়। আমি একদম প্রাইম জায়গাটার কথা বলি, আমাদের হোম অফ ক্রিকেট মিরপুর স্টেডিয়াম। সেইখানকার কিউরেটর গামিনী ডি সিলভা আজকে প্রায় 14 বছরের বেশি, মানে তারা বোর্ডে আসার আগে থেকেই গামিনী ডি সিলভা আছে। সো এবং মিরপুরের উইকেট নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কমপ্লেন শুনি। এই জায়গাটাতে পরিবর্তন কি এখন বোর্ড চেঞ্জ হলে হবে বলে আপনার মনে হয় নাকি, বা হওয়া উচিত বলে আপনার মনে হয় না? দেখেন, ডেফিনেটলি আমি কিন্তু লাস্ট 3-4 বছর ধরে যেহেতু খেলছিলাম, এবং আমার কাছে মনে হচ্ছে রাজশাহী এবং বগুড়ার উইকেটটা বিউটিফুল উইকেট। সেখানে আপনার ইমপ্রুভমেন্ট করা যাবে, ব্যাটসম্যানরাও ইমপ্রুভ করতে পারবে, বোলাররাও ইমপ্রুভ করতে পারবে। তো ওই ধরনের উইকেটটাতে খেলতে পারলে আমার মনে হয় অবশ্যই আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে যে আমরা হয়তো ভালো করতে পারবো, বিশেষ করে আইসিসি ট্রফি গুলাতে। তো অবশ্যই আমি মনে করি যে মিরপুরের উইকেটটা তো অনেক দিন ধরেই আসলে আলোচনা চলছে যে এই উইকেটটা যেন চেঞ্জ করা হয়, কিন্তু আমরা আসলে ইনস্ট্যান্ট রেজাল্টের জন্য আসলে এই কাজটা করে নাই। আগের যে বোর্ডটা ছিলেন বা এখনো ওনারা আছেন, তো ওনারা যেটা চেয়েছেন যে হোম সিরিজ গুলাতে এনে বড় বড় টিম গুলার সাথে সিরিজ জিতলেই তারা হ্যাপি থাকতেন। কিন্তু বড় পরিসরে যদি আপনি চিন্তা করতে হতো, তাহলে এতদিনে যদি আমরা পজিটিভ চিন্তা করতাম, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে মিরপুরের উইকেটটা আমরা চেঞ্জ করা উচিত ছিল অনেক আগে থেকেই। গামিনী কেমন কিউরেটর? দেখেন, আসলে তাকে আমি দোষ দিব না, কারণ আমার কাছে মনে হয় না যে সে খারাপ। আমাদের সবাই মিলেই, যতটুকু আমি শুনেছি, সবাই চেতেন এই ধরনের স্লো লো উইকেট খেলতে। হয়তোবা প্লেয়ারদেরও এখানে ইনভলভ আছেন যারা ক্যাপ্টেন ছিলেন, আমি যতটুকু শুনেছি। তো আপনি শুধু গামিনীকে একা দোষ দিলে হবে না, এখানে সবাই ইনভলভ আমার কাছে মনে হয়। আসলে এই যে বোর্ডটা 12 বছর ছিল, 12 বছরে আপনি বলছিলেন যে ঢাকার কথাই বলছিলেন, একটা ইনডোর আমরা তৈরি করতে পারিনি। ধরেন নতুন যে বোর্ডটা আসবে, তারা আপনি বলছেন যে এমন আপনার সঙ্গে কথা হয়েছে একটা লেভেলে, এবং সেই সুযোগ পেলে আপনি কাজ করতে চান। কি কাজ করতে চান? লেটসে হচ্ছে গিয়ে সবগুলা বিভাগীয় শহরে কি ইন্টারন্যাশনাল মানের ইনডোর তৈরি করে দিতে পারবেন আপনারা? বা ধরেন হচ্ছে গিয়ে জেলা শহরগুলোতে বা পুরো দেশে ধরেন 10টা 15টা প্রপার মাঠ, প্রপার উইকেট সহ, আমি স্টেডিয়াম বলছি না, মাঠ, খেলার মাঠ আর কি, ক্রিকেট মাঠ, এগুলো কি কিছু করার কথা ভেবেছেন কিনা? যেহেতু হচ্ছে কি আপনার এখন একটা চিন্তা ভাবনার মধ্যে আছে ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য আসলে কোনগুলো বেশি প্রয়োজন, প্রায়োরিটি কোন জায়গাটাতে দেওয়া উচিত? ডেফিনেটলি আপনি যেটা বললেন যে আসলে ফার্স্ট অফ অল 64টা জেলাতেই যারা ক্রিকেট খেলতে চায় তাদের জন্য খেলার অ্যারেঞ্জমেন্ট করাটা আমি মনে করি মাঠটা খুবই প্রয়োজন, ইনডোর ফ্যাসিলিটিসটা থাকা দরকার। বিশেষ করে এখন দেখেন টানা শুনছি যে ঢাকাতে টানা 2 দিন বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিতে আপনি আউটডোরে প্র্যাকটিস করতে পারবেন, আপনাকে ইনডোরই প্রয়োজন হবে। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই যত তাড়াতাড়ি পারে আমাদের এই ফ্যাসিলিটিস গুলা তৈরি করতে হবে, যত বেশি বেশি। বিশেষ করে আমাদের 8টা ডিভিশনে যে ফার্স্ট ক্লাস ক্রিকেট হয়, সেখানে 8টা ডিভিশনের জন্য চমৎকার ফ্যাসিলিটিস থাকে, এবং তাদের আন্ডারেই আমার কাছে মনে হয় যে দেখেন আমাদের ঢাকা প্রিমিয়ার লিগটার জন্য আমরা সবাই ফোকাস করি, কিন্তু আমাদের মেন কাজ হওয়া উচিত ফার্স্ট ক্লাস ক্রিকেটে। ফার্স্ট ক্লাসই আপনি 4 ডে ম্যাচ খেলবেন, 1 ডে ক্রিকেট খেলবেন, টি20 খেলবেন, এইখানে আপনাকে পারিশ্রমিক বাড়ায় দেওয়া হবে। এইভাবে যদি আমরা চিন্তা করতে পারি, দেখেন একটা কাউন্টিতে যারা খেলছেন তারা কিন্তু ওই টিমের হয়েই ফার্স্ট ক্লাস খেলেন, তারা টি20 খেলেন, তারা লিস্ট এ ক্রিকেট খেলেন, তাহলে কিন্তু আপনার প্র্যাকটিসটা আপনি প্রপার পাচ্ছেন। একটা ফার্স্ট ক্লাস টিমে ধরেন আমরা যদি ঢাকার ডিভিশনে যদি 3টার ফরম্যাটই খেলে, তাহলে কিন্তু আপনার মিনিমাম 30 থেকে 35টা প্লেয়ার লাগবে, যে তারা 6টা মাসিক প্র্যাকটিস করতে পারবে এবং খেলতে পারবে। এইসব জিনিসগুলো নিয়ে আমার মনে হয় যে কাজ করা উচিত। এবং মাঠ, আপনি যেটা বলেন যে স্টেডিয়াম, তো
করা হয়তো বা অনেক এক্সপেন্সিভ হতে পারে, কিন্তু আপনার জাস্ট খালি মাঠ যেখানে ছেলেরা খেলতে পারবে। আমরা যখন ছোট ছিলাম আমার কাছে মনে হয় যে খোলা মাঠে আমরা যে খেলতাম, এই আবাহনী ধরেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে যখন ন্যাশনাল টিমের খেলা হতো বা প্রিমিয়ার ডিভিশন খেলা হতো, তারপরে যে সময়টা পেতাম আমরা কিন্তু ওই খোলা মাঠে যে প্র্যাকটিসটা করতাম সেইখান থেকে আমরা ইমপ্রুভমেন্টটা করেছি। তো আমার কাছে মনে হয় যে খোলা মাঠে খেলার ফ্যাসিলিটিসটা তৈরি করে দিতে হবে যারাই আসবেন ক্রিকেট বোর্ডে। শুনছিলাম, দেখেন ওনারা কিন্তু লাস্ট 1-2 বছর ধরে বলছিল যে আমরা জায়গা খুঁজছি, জায়গা কেনার জন্য মাঠ তৈরি করব, খালি বলছিল, কিন্তু ওইভাবে কিন্তু তারা কিন্তু চিন্তা করেছেন বড় পরিসরে না করে আমার মনে হয় যে জাস্ট আপনার যেন খেলার জন্য যে যতটুকু প্রয়োজন ওই জিনিসগুলা করতে পারলে খুব বেটার হতো। আমরা কখনোই ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করিনি। আমি লাস্ট 3-4 বছর ধরে বলে আসছি যে আমাদের রাজশাহী হতে পারে আমাদের চমৎকার একটা টেস্ট ভেন্যু, ইন্টারন্যাশনাল ভেন্যু, কারণ আপনি ঢাকা থেকে 20 মিনিট ফ্লাইটে যাবেন, আবার খেলে আবার চলে আসতে পারবেন যদি আপনি চান, এবং 2-3টা ভালো মানের হোটেলও হয়েছে। কিন্তু আমাদের বোর্ড ডাইরেক্টররা ওইখানে যান, যে আবার চলে আসেন, কিন্তু ওই কাজগুলা কিন্তু করেনি। তো আমার কাছে মনে হয় যে রাজশাহী, বগুড়া, খুলনা, এই যে আমাদের টেস্ট গ্রাউন্ড গুলা আছে এগুলা কিন্তু পড়ে আছে। যদিও রাজশাহী টেস্ট ভেন্যু না, বগুড়া আমাদের টেস্ট ভেন্যু, খুলনা আমাদের টেস্ট ভেন্যু, সেখানে খেলা হয় না অনেক দিন ধরে। এই জিনিসগুলো আমাদের আসলে মনে হয় যে যতগুলো আমাদের টেস্ট ভেন্যু আছে সবগুলো আমাদের ঠিক করা উচিত এই নেক্সট বোর্ডে যারা আসবেন। হ্যাঁ, নেক্সট বোর্ডে যারা আসবেন সেই বোর্ডের মধ্যে তো মোহাম্মদ আশরাফুলও থাকতে পারেন। আপনি যেটা বললেন আর কি, আপনার সাথে যেহেতু একরকম যোগাযোগ আছে। আশরাফুল, আপনি মানে ক্রিকেট বোর্ডে আসলে বা না আসলে আপনি কি মানে খেলাটা চালিয়ে যাবেন, ক্রিকেটটা চালিয়ে যাবেন? গত বছর আপনি লাস্ট খেলছেন, এরকম একটা ধোঁয়াশার জায়গা তৈরি হয়েছিল, খেলাটাকে আপনি কন্টিনিউ করবেন কিনা, এটা নিয়ে আপনার প্ল্যানিং কি? দেখেন, আমি এই যে ক্লাবে খেলছি ওরা প্রচুর হ্যাপি এই বছর আমার প্রতি, এবং নেক্সট ইয়ারের জন্য যেহেতু টিম প্রমোশন হচ্ছে তো তারা চায় আমি যেন আবার নেক্সট ইয়ারও আসি তাদের হয়ে। তো অল ডিপেন্ড করে, যদি আমি ক্রিকেট বোর্ডের সাথে জড়িত হই তাহলে হয়তোবা ডিফারেন্ট, আর যদি ওটা না হয় তাহলে ডেফিনেটলি হয়তোবা আমি নেক্সট ইয়ারও তাদের হয়ে, তারা চাচ্ছেন, কারণ আমার এই সিজনটাও খুব ভালো হয়েছে, অলমোস্ট 70 এভারেজে 700 রান হয়েছে, আরো 2টা ম্যাচ বাকি আছে। তো আমি এনজয় করি খেলাটা, স্টিল আমি পুরো 50 ওভার ফিল্ডিং করতে পারি, ব্যাটিং এ যে 100ও করেছি একটা ম্যাচে, এবং 5টাতে 50 নট আউট আছে। তো এনজয় করি, যেহেতু আমি কাজ পেলে ডেফিনেটলি হয়তোবা খেলা ছেড়ে দিব, আদারওয়াইজ আমি হয়তোবা এই নেক্সট ইয়ারও তারা চাচ্ছেন আমি যেন তাদের হয়ে খেলি। আর আমাদের ডোমেস্টিক লিগে না, আমি হয়তোবা বাংলাদেশের ডোমেস্টিক লিগে খেলবো না, কারণ আমি আপনি জানেন যে আমি লেভেল 3 কোচিং কোর্স করেছি লাস্ট ইয়ার জুনে আইসিসির আন্ডারে। তো হয়তোবা আমি বাংলাদেশে কোচিং এই জিনিস কয়েকটা জায়গায় আমি ইনভলভ হয়েছি। গুলশান ইউথ ক্লাবের আমি সপ্তাহে 2 দিন হয়তোবা তাদের সময় দিব, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। পিকেএসপি তে আমি জয়েন করেছি, সেখানেও হয়তোবা মাসে 10 দিন আমার তাদের সময় দেওয়ার কথা। যদিও আমি মাত্র আসার আগে 2-3 দিন সময় দিয়েছিলাম, কিন্তু হয়তোবা যখন আমি ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসব আমার অনেকগুলো অপশন আছে। ডেফিনেটলি আমি ক্রিকেট অ্যানালাইসিসও করে থাকি, আপনি জানেন যে আমি এনজয় করি এই জিনিসগুলা। তো আমার হাতে অনেকগুলো অপশন আছে, যদি ক্রিকেট বোর্ড মনে করেন আমাকে দিয়ে কাজ করাতে চান, যে কোনো কাজে আমি জড়িত হতে পারি। কিন্তু এই যে এত কাজ করার ফাঁকে আপনার ক্রিকেট বোর্ডের ধরেন ওই ডিরেক্টর হিসেবে, বা এখন এটা কি বেসিস হবে, অ্যাডক বেসিস হবে, আমি নোমান ভাই একটা জিনিস বলবো যে আমি যদি বোর্ড ডাইরেক্টরের পদে আসি তাহলে আমি এইসব কাজ করব না, যে আমি কোচিংও করাবো, আমি বিপিএলও করব, তারপর ঢাকা প্রিমিয়ার লিগ করব, তারপরে আবার ডাইরেক্ট গেম ডেভেলপমেন্টও থাকবো, এরকম আমার ইচ্ছা নাই। আমি যেটা করব একটা করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, মানে ক্রিকেট বোর্ডে আসলে তখন আর অন্য কোনো কিছুর দিকে আপনি এভাবে আর ফোকাস করবেন না, আপনার ফোকাসের জায়গা সেইটাই থাকবে ডেফিনেটলি। আচ্ছা, সো সেই ক্রিকেটটা যদি বোর্ডে আসেন বা যারাই আসবে, আপনাদের সঙ্গে যারা আসবে তাদের মধ্যে আমি যতটুকু জানি যে যারা পরিবর্তনটা যাদের হবে তাদের মধ্যে আপনিও আছেন, আপনি এখানে আসবেন, এবং আপনি নিজেও তো সেই জিনিসটা বললেন। ক্রিকেটটাকে একটা স্ট্রং ভিত্তির উপরে দাঁড় করিয়ে দিতে বাংলাদেশের ক্রিকেটটাকে কতদিন সময় লাগতে পারে বলে আসলে আপনার মনে হয়?
দেখেন এটা আসলে রাতারাতি চেঞ্জ হবে না, এটা কিন্তু সবকিছু প্রসেসের মাধ্যমে একটা লম্বা সময় লাগবে। ডেফিনেটলি একটা ভালো জায়গায় একটা এখন ধরেন একটা ভালো ইনডোর করতেও কিন্তু আপনাকে অ্যাটলিস্ট 6 থেকে 7 মাস লাগবে। তো সেই কারণে প্রত্যেক জায়গাগুলা ভালো মতন করতে ডেফিনেটলি আমাদের একটা ভালো জায়গা নিতে গেলে আমার মনে হয় যে অ্যাটলিস্ট 2 বছর তো লাগবেই। যারাই কাজ করবেন ভালো মতন একটা ভালো পজিশনে যদি নিতে চায়। আচ্ছা, আচ্ছা। সো সেই সময়টাতে হচ্ছে কি, যদি হয় বাংলাদেশের ক্রিকেটটাতে আপনি শুধুমাত্র যেটা বলছিলেন, শুধু ন্যাশনাল টিম না, একেবারে তৃণমূল থেকে শুরু করে ডোমেস্টিক ক্রিকেট থেকে শুরু করে এইসব জায়গাতে ডিরেক্টর থাকলে তো একেকজনের কাজের জায়গা একেকটা থাকবে। আপনার কাজের ফোকাসের জায়গাটা কি ওইখানগুলোতে থাকবে কিনা? জানি না, আমি যদি হয় যে পজিশনেই দেয়, কিন্তু আমি আমার শেয়ার করব, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, এবং আমি চাইবো যে আসলে প্রত্যেকটা প্লেয়ার বা প্রত্যেকটা মানুষ যারা খেলতে চায় তারা যেন খেলার অপরচুনিটি পায়। যে একটা ক্লাবেরই, যেমন আমি যে ক্লাবে খেলছি আমাদের কিন্তু 4টা টিম আছেন, ফার্স্ট টিম, সেকেন্ড টিম, থার্ড টিম, ফোর্থ টিম, এবং সেই টিমের আবার জুনিয়র লেভেলও আছে। তো আমাদের ওই জায়গায় নিয়ে যেতে হবে যে ধরেন আপনি ক্রিকেট খেলতে চাচ্ছেন, আপনার ওই খেলার ওই অপরচুনিটি করে দিতে পারবো। এই জায়গায় আমি চাই যে আমাদের বাংলাদেশ ক্রিকেটটা যাক, কারণ আমরা যেহেতু 24 বছর ধরে টেস্ট খেলছি, আমরা কিন্তু সুযোগ সুবিধা বলেন বা চিন্তা ভাবনা ওরকম না, জাস্ট ন্যাশনাল টিম এবং ওই 5-6টা প্লেয়ার নিয়ে আমরা আছি। এই জায়গায় আমি মনে করি যে আমাদের যারাই কাজ করবেন অনেস্ট ভাবে যদি আমরা কাজ করতে পারে সবাই, আমার মনে হয় যে ওই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। যেহেতু আমাদের টাকা আছে, আমাদের যদি টাকা না থাকতো তাহলে কিন্তু আপনি আবার এই কাজটা করতে পারতেন না। আশরাফুল, এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসার যে কথাটা আপনি বলছেন, সেখানে কি আপনার অন্য কারোর সাথে, মানে আরো অনেকে আসবে বলেন আমরা শুনছি, অন্য কারোর সাথে কি আপনার কথা হয়েছে? না, ওইভাবে কথা হয়নি। আর কারা কারা আসবেন এটা আমি জানি না। আমার থেকে একটা মতামত চেয়েছেন যে কেমন হতে পারে, সেই জিনিসটাই আমি দেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে যে যাদের মনে হয়েছে যে না, ওনারা আসলে হয়তোবা বাংলাদেশ ক্রিকেটটা ডেভেলপ হবে, সেইভাবে আর কি আমার থেকে একটা মতামত তারা চেয়েছেন, সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, টিম ওয়ার্কটা তো খুব গুরুত্বপূর্ণ। সো সেই নতুন বোর্ডে যে ওই যে টিম ওয়ার্কটা হবে, সেখানেও কারা কারা আসবেন বা কারা থাকবেন, মেজরিটি থাকবেন কিনা নতুনরা, সেটাও খুব গুরুত্বপূর্ণ না সব? আর ডেফিনেটলি অবশ্যই লাস্ট আসলে 12 থেকে 15 বছর যারা ক্রিকেটটা নিয়ে ভেবেছেন, একদম তারা তো অনেক আগে থেকে ক্রিকেট নিয়ে ভাবেন এবং ক্রিকেটের সাথে আছেন, কিন্তু এই লাস্ট 12 বছর কিন্তু তাদের একদমই অপরচুনিটি হয়নি এই বোর্ডের সাথে কাজ করার। কারণ এই বোর্ডে যারা ছিলেন তারাই আসলে তাদের লোক দিয়ে কাজ করেছেন। যেহেতু আমাদের দেখেন এই 2009-এ আমাদের লাস্ট লেভেল 3 কোচ হয়েছিলেন সুজন ভাই, সালাউদ্দিন ভাই, ওয়াইস স্যার, দীপু স্যার, ওনারা। তারপর এখন 2024 এসে আমাদের কিন্তু আর কোনো লেভেল 3 কোচই হয়নি। দেখেন আমাদের প্রত্যেকটা সেক্টরে আমি মনে করি যে কোনো ডেভেলপমেন্ট ওনারা করার চিন্তা করেনি। তো সেই জায়গায় তো অবশ্যই আমি মনে করি যে ওনারা যদি 6 মাসের জন্য থাকতেন বা 1 বছর, তাহলে হয়তো ডিফারেন্ট কথা ছিল। যেহেতু তারা 12 বছর ধরে ছিলেন, তো অবশ্যই আমি মনে করি যে নতুন মানুষ আসা উচিত এবং নতুন নতুন বুদ্ধি আসা উচিত আমি মনে করি। আসলে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে কি, যে বাংলাদেশ যে পরিবর্তনের ভেতর দিয়ে গেল, সেটা তো তরুণরাই নিয়ে এসেছেন, এবং সেটাতে পুরো বাংলাদেশের সব জায়গাটাতে একটা ফ্রেশ আইডিয়া, যেটা হচ্ছে কি একেবারে কাঠামোগত যে ধারণা, তার বাইরে থেকে চিন্তা ভাবনার একটা জায়গা বা একটা সুযোগ তৈরি হয়েছে এখন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও কি সেই প্রথাগত ধারণা, কিভাবে ক্রিকেট চলে, নর্মাল যেভাবে চলছে, রুটিন ওয়ার্ক সেভাবে চলে, এগুলোর বাইরে গিয়ে একেবারে আউট অফ দা বক্স চিন্তা ভাবনা করার এবং ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একেবারে ফ্রেশ ফেস দিয়ে ওইরকম কোনো কিছু হবার আশা আপনি দেখছেন কিনা নতুন বোর্ডের কাছ থেকে? সেইটা হোপফুলি আপনিও থাকবেন আর কি সেই ওভারঅল একদম। দেখেন এখন যদি আমিও থাকি, আমি কিন্তু নতুন না, আমি কিন্তু বাংলাদেশের আইসিসি লেভেলের যে খেলেছেন 97-এর সেই খেলা দেখে কিন্তু বড় হয়েছি। তো অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটের যা হয়েছে আমার চোখের সামনে, কিন্তু এই বিশেষ করে টেস্ট নেশন হওয়ার পরে, তো সেই জায়গায় নতুন হয়তোবা
অনেকের কাছে লাগবে, কিন্তু আমি কিন্তু এটার অনেক এক্সপিরিয়েন্স আমি মনে করি। তো মানে আমি বলছি রোলটা নতুন রোল, আমি সেই হিসাবে বলছি। লেটস সে হচ্ছে আপনার এই যে এত বছরের এক্সপিরিয়েন্স, আপনার নতুন রোল হবে। লেটস সে ফারুক ভাইয়ের এক্সপিরিয়েন্সও হিউজ, তার একটা নতুন রোল হবে। ধরেন ফাহিম ভাইয়ের এক্সপিরিয়েন্সও হিউজ, কিন্তু রোলটা নতুন হবে। হ্যাঁ, পিসিবি ডিরেক্টর সেই হিসাবে সেটা নতুন হবে, কিন্তু যারা 12 বছর চালিয়েছেন আমরা তো দেখেছি যে কতটা ইমপ্রুভমেন্ট করেছেন, তার থেকে খারাপ হবে না আমি মনে করি যে যারা নতুন আসবে। তো অবশ্যই আমি মনে করি যে যারাই আসবেন ডেফিনেটলি আমাদের টেস্ট নেশন হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে আমাদের শুরুর দিকে এডি বার্লো প্যারালাইসিস না হলে আমরা হয়তোবা এখন ওই সময় আমরা টেস্ট নেশন হিসেবে 7-8-এ চলে যেতে পারতাম যদি এডি বার্লো অসুস্থ হয়ে না যেতেন। তো এই ধরনের লোক যদি থাকতো, অবশ্যই এখন যাদের নাম শুনছি ওনারা আসলে ডেফিনেটলি আমি মনে করি ইমপ্রুভমেন্ট হবে, এবং এই কারণে হতে হবে এখন কিন্তু জবাব দিতে থাকবেন, কারণ যেভাবে নতুন স্টুডেন্টরা যেভাবে স্বাধীন করেছেন আমি মনে করি এখন যারাই যেই দায়িত্বে থাকবেন যার প্রফেশনে, আমি শিওর যে তারা ভয় পাবেন এবং তারা কাজটা তারা সলিড ভাবে করার চেষ্টা করবেন। আদারওয়াইজ তারা জানে যে কিভাবে 15 বছর একজন শাসন করেছেন, তাদেরকে দেশ থেকে ত্যাগ করে দিয়েছেন। সেই জায়গায় আমার মনে হয় যে এখন যারাই কাজ করবেন তাদের আমি মনে করি যে সলিড ভাবে কাজ করবেন, কারণ এখানে আপনার জবাব দিতে থাকতে হবে। আসলে আমাদেরকে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব শিগগিরই আমরা আপনাকে বাংলাদেশে দেখবো বলে আশা করছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও দেখবো বলে আশা করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের পালাবদলে তিনি নিজের জায়গা থেকে একটা অবদান রাখার মতো একটা অবস্থায় আছেন বলেই তার কথাতে অন্তত পক্ষে মনে হলো। এবং আশরাফুল যেহেতু ক্রিকেটের সঙ্গে অনেক বছর ধরে জড়িয়ে রয়েছেন, তার অনেকগুলো আইডিয়া রয়েছে, অনেক নিউ আইডিয়া রয়েছে। সো 12 বছর ধরে যে ক্রিকেট বোর্ডটা ছিল সেইখানে আমাদের যে একটা কি বলবো একটা জড়তার জায়গা তৈরি হয়েছিল, সেইখানে একটা গতিশীলতা আসবে। নতুন ক্রিকেট বোর্ড নতুন নতুন ফেস নিয়ে, সেই প্রত্যাশার জায়গাটা আশরাফুলের মতো আমাদের সবারও থাকবে।